নানা প্রতিকূলতা পেরিয়ে অন্তর্বর্তী সরকারের এক বছরে আর্থিক খাতে সাফল্য, পাওয়া না পাওয়ার সমীকরণে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া। ভারতে মার্কিন শুল্ক দ্বিগুণের ঘোষণায় বাজার বাড়ানোর সুযোগ দেখছেন দেশের ব্যবসায়ীরা। পণ্যের মান ও সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ভরা মৌসুমেও বরিশালের মোকামে ইলিশের আকাল, দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। উৎপাদন বাড়াতে গবেষণার তাগিদ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতরা শনাক্ত, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, অভিযান চলছে। এবং সমালোচনার মুখে মন্ত্রিত্ব ছাড়লেন ব্রিটিশ এমপি রুশনারা, ভাড়াটেদের উচ্ছেদ করে বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। গণ অভ্যুত্থান পরবর্তী ঘটনাবহুল এক বছর পার করল অন্তর্বর্তী সরকার। নানা ষড়যন্ত্র আর দাবি আন্দোলনের মুখে কতটা অর্জন তাদের? সরকারের পক্ষে সফলতার গল্প তুলে ধরা হলেও রাজনৈতিক দলগুলোর মন্তব্য, আশার ঝুলি পূর্ণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আর বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা উন্নয়ন ঘটানোর পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দেয়াই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। সাজিদ আরাফাতের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, রাজপথের লড়াই সংগ্রাম আর হাজারো প্রাণের বিনিময়ে পতন হয় আওয়ামী লীগের। ২৪ জুলাই আন্দোলনের হাত ধরে ক্ষমতার মসনদ ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। ৫ আগস্ট ২০২৪ দেশের রাজনীতির অধ্যায়ে লেখা হয় নতুন এক ইতিহাস। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ৮ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ। জগদ্দল পাথর নেমে যাওয়ার পর মানুষের আশা ভরসার আশ্রয় হয়ে ওঠে ইউনূস সরকার। কেমন ছিল এই সরকারের এক বছরের কার্যক্রম? নানা চ্যালেঞ্জের মুখে এক বর্ষপঞ্জিকায় সফলতা নাকি ব্যর্থতা, কোন পাল্লা ভারী ছিল? অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির লাগাম টানা, ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোকে মজবুত করাই যেন প্রধানতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের সামনে। কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলো বারবার অভিযোগ তুলেছেন, পতিত সরকারের একের পর এক ষড়যন্ত্রে কণ্টকাকীর্ণ হয় ৫ আগস্ট পরবর্তী অধ্যায়। শপথের দুদিন পরেই সরকারের সামনে আসতে থাকে নানামুখী চ্যালেঞ্জ। ১০ আগস্ট ২০২৪ অনেকটা তাড়াহুড়ো আর লুকোচুরি করে ডাকা হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট মিটিং। জুডিশিয়াল কু নিয়ে সন্দেহের দানা বাঁধলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক এই ষড়যন্ত্র রুখে দেয় সরকার। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৫ আগস্ট শুরু হয় আনসার বাহিনীর বিক্ষোভ। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করে বাহিনীর একটি অংশ, যা সফলভাবে সামাল দেয় সরকার। এক বছর পূর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সফলতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যেখানে অর্থনৈতিক পুনরুদ্ধার, বাণিজ্য অগ্রগতি, জুলাই সনদ, জুলাই হত্যাযজ্ঞের বিচার, প্রবাসী অধিকার, পররাষ্ট্রনীতিতে পরিবর্তন সহ ১২টি বিষয় তুলে ধরা হয়। আজকের থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। ইউএস আমাদের উপরে 20% ট্যারিফ ইম্পোজ করেছে, এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। এখন পর্যন্ত সরকারের অন্যতম সফলতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। উত্তরাধিকার সূত্রে দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা আর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেও সার্বিক মূল্যস্ফীতি ৮.৪৮% কমিয়ে আনতে সমর্থ হয় সরকার। সবশেষ মার্কিন শুল্কও কমিয়ে আনে। তলানিতে থাকা রিজার্ভও চাঙ্গা হয়েছে অন্তর্বর্তী সরকারের হাত ধরে।
এখন পর্যন্ত ছাড়িয়েছে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। আর গত এক বছরে রেমিটেন্সের মাধ্যমে দেশে আসে রেকর্ড ৩০ বিলিয়ন ডলারের বেশি। তবে বৈদেশিক বিনিয়োগ আর কর্মসংস্থান সৃষ্টিতে আশার আলো জ্বালাতে ব্যর্থ সরকার। এক বছরে নানা ইন্ধনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার পায়তারার অভিযোগ আছে বিস্তর। এর মাঝেই দেশজুড়ে ডানা মেলতে থাকে মব সংস্কৃতি, বাড়ে ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপকর্ম, যা ঠেকাতে হিমশিম খায় সরকার। এছাড়া নির্বাচন, সংবিধান, স্বাস্থ্য, গণমাধ্যম সংস্কারে গঠন করা ৬টি কমিশনের অধিকাংশ সুপারিশই এখনও পূর্ণাঙ্গ বাস্তবায়নের মুখ দেখেনি। ৬টা কমিটি করেছেন তারা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য। সেই সংস্কারগুলো দরকারি, কিন্তু কোনোটাই তো একটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করে তারা বলেননি। একটা দফা হিসেবে একটা বক্তব্য দিয়েছে। যতটা পারা যায় একটা নির্বাচন জাতীয় সংসদের করে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে এই সরকার যদি মানে চলে যায়, দেশের জন্য কাজ করার সুযোগ ক্ষমতার বাইরে থাকলেও করা যায়। এক বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র দেয়াকে ইতিবাচক বলছেন অনেকেই। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ঘোষণাপত্রকে স্বাগত জানালেও বিএনপি বলছে এক বছরে আশানুরূপ প্রতিদান দিতে পারেনি সরকার, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ডক্টর ইউনূসের সরকার। সরকারের মধ্যে যারাই আছেন তাদের আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্বন্ধে খুব কম ব্যক্তি আছে। মব কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে ডেমোক্রেসির একটা টেন্ডেন্সি দেখা দিয়েছে। তাদের পক্ষে এই বিষয়কে অর্জন করা হয়তো সম্ভব ছিল না, তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। তবে জামায়াতে ইসলামের মত, জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ রয়ে গেছে। সংস্কার ইস্যুতেও সরকারের ধীরগতির অভিযোগ দলটির। প্রত্যাশা আমাদের অনেকই ছিল, আসলে সেই প্রত্যাশা শতভাগ পূর্ণ হয়নি। এখনও দুর্নীতি আছে, এখনও সন্ত্রাস, মব জাস্টিস আছে, চাঁদাবাজি আছে। আইনি ভিত্তি দিয়ে জুলাই চার্টারকে আইনে পরিণত করে আগামী নির্বাচন করতে পারলে আমাদের প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে। ফ্যাসিবাদ পতনের পর যে নতুন সম্ভাবনা আর সংস্কারের প্রতিশ্রুতির ফুলঝুরি, অনিশ্চয়তা কাটিয়ে তা কতটা বাস্তবায়নযোগ্য সে প্রশ্নের সমাধান হোক বা না হোক, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রাপথে এখন বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচন। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ৫০% শুল্কের ভারে অস্থির ভারতের তৈরি পোশাক খাত। এরই মধ্যে দেশটির বেশ কিছু পোশাক কারখানা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে ট্রাম্প বলেছেন শুল্ক নিয়ে ভারতের সঙ্গে আর আলোচনায় যেতে চান না তিনি। এই শুল্কারোপকে ভণ্ডামি বলে নিন্দা জানিয়েছে চীন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার রপ্তানি নির্ভর দেশগুলোর মধ্যে বেড়েছে অস্থিরতা। শুল্ক হারের উপর ভর করে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত দেশগুলো। তবে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিপাকে পড়েছে ভারত। তাদের কাঁধে চেপেছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুল্ক, যা প্রতিযোগী অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। অতিরিক্ত শুল্কের চাপে এরই মধ্যে ভারতের তৈরি পোশাক খাত সহ রপ্তানি বাণিজ্য পড়েছে হুমকির মুখে। ভারতের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ও সামরিক সরঞ্জাম কেনায় জরিমানা হিসেবে এক সপ্তাহের ব্যবধানে নয়াদিল্লির ঘাড়ে অতিরিক্ত ২৫% শুল্ক চাপিয়ে দেন ট্রাম্প। আগামী ২৭ আগস্টের মধ্যে সমঝোতায় না এলে ভারতীয় পণ্য রপ্তানিতে গুনতে হবে মোট ৫০% শুল্ক। ভারতের পোশাক তৈরির প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল এরই মধ্যে তাদের ১৭টি কারখানার কার্যক্রম বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও গুয়েতমালায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাদের পোশাকের ক্রেতা মূলত যুক্তরাষ্ট্রের গ্যাপ ও কোলসের মতো নামিদামি প্রতিষ্ঠানগুলো। বাড়তি শুল্কের বোঝা প্রতিষ্ঠানের ঘাড়ে চাপাতে চাচ্ছেন ক্রেতারা। পরিস্থিতি সামাল দিতে ভারতের বাইরে উৎপাদন সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় পার্ল গ্লোবাল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পরিচালক জানান, শুল্কের বোঝা প্রতিষ্ঠানগুলো কিছুটা বহন করলেই ক্রয়াদেশ বহাল রাখবেন ক্রেতারা, যদিও তা স্থায়ী কোনো সমাধান নয়। ভারতীয় পোশাক খাত আগে থেকেই শ্রমিক সংকট ও উৎপাদন সক্ষমতা নিয়ে সমস্যায় ভুগছে। এখন মার্কিন শুল্কের বোঝা ও ক্রেতাদের চাপে বড় ক্ষতির মুখে পোশাক প্রতিষ্ঠানগুলো। ভারতের অভ্যন্তরের কারখানাগুলো তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত, তাই কারখানার জন্য বিকল্প দেশ খুঁজে বেড়াচ্ছে তারা।
এদিকে ভারতসহ বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের পর নিন্দা জানিয়েছে চীন। ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত নয়াদিল্লির উপর আরোপিত 50% মার্কিন শুল্ককে যুক্তরাষ্ট্রের ভণ্ডামি বলে তীব্র সমালোচনা করেছেন। তার মতে শুল্ককে হাতিয়ার বানিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে অবজ্ঞা করছেন ট্রাম্প। শুল্ক ইস্যুতে ভারতের সঙ্গে আর কোনো ধরনের আলোচনায় যেতেও রাজি নন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিস জানিয়েছে শুল্ক নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাণিজ্য আলোচনা। তানভীর জানি, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্র আরোপিত নতুন 20% নতুন ট্যারিফ কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকে। তবে যুক্তরাষ্ট্রে ভারতের উপর শুল্ক দ্বিগুণ হওয়ার ফলে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের জন্য বিশাল সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই সুযোগ কাজে লাগানোর তাগিদ তাদের। বিস্তারিত প্রতিবেদনে। গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে তা 20% নামিয়ে আনতে সক্ষম হয় বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে নতুন পাল্টা শুল্ক। 20% ট্যারিফ কেমন হলো বাংলাদেশের জন্য, কি বলছেন ব্যবসায়ীরা? যে অন্যান্য কম্পিটিটর যারা আছে, যাদের সাথে আমরা কম্পিটিশনটা মেইনলি করি, তাদের থেকে আমাদেরটা বেশি না। পোশাক রপ্তানিকারক যে দেশগুলো আছে তাদের প্রায় সকলেই সমান, চায়না এবং ইন্ডিয়া ছাড়া। ফলে এই ক্ষেত্রে আমাদের মানে একটা অতিরিক্ত সুবিধা আমরা আসলে পেয়েছি। 20% ইজ এ গুড থিং। ভিয়েতনাম, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, তারপর আপনার জর্ডান, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, এরা হচ্ছে আমাদের প্রতিযোগী, তো সবারই আমাদের কাছাকাছি। এদিকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির শাস্তি হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। এর ফলে দেশটিতে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এই সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে ভারতের চেয়ে 30% কম শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। তৈরি পোশাক, চামড়া ও জুতা শিল্পের মতো প্রধান রপ্তানি খাতে এ শুল্ক ব্যবধানের কারণে ভারতীয় পণ্যের চাহিদা কমতে পারে, যার সরাসরি সুফল পেতে পারে বাংলাদেশ। এ সুযোগে পোশাকের ন্যায্য মূল্য আদায় ও বাজার বিস্তৃত করার এখনই সুযোগ বলে মনে করছেন ব্যবসায়ীরা। অবাস্তব একটা লেভেলে পৌঁছে গেছে ইন্ডিয়া, তো এটার বেনিফিট বাংলাদেশ ইয়েস পাবে। চায়না তো অলরেডি অকওয়ার্ড পজিশনে আছে, চায়নার অর্ডারগুলো বেরোয় আসতেছে, ভালো অর্ডার আমরা বাংলাদেশে দেখছি। তো আগামীতে এটা আরও বাড়বে। আমি মনে করি যে আমাদের যে ডাল সিজন ছিল জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ডাল সিজন আর এবার থাকবে না। যদিও ভারতের র মেটেরিয়ালস প্রাইস অ্যারাউন্ড 15-20% কম আমাদের থেকে, তারপরও যদি 50% একটি ট্যারিফ দেওয়া হচ্ছে, ফলে এখন ভারত আর আমাদের সাথে কম্পিটিশনে থাকবে না ইউএস মার্কেটে। এখন আমাদের যারা উদ্যোক্তা আছি তাদের একটু ভালো নেগোসিয়েশন স্কিলটা প্রমাণ করতে হবে, বাইরের কাছ থেকে ন্যায্য মূল্য নেওয়ার এখনই সময়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক নীতিতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। শুধু প্রয়োজন এ সুযোগ কাজে লাগানো। 2025 জানুয়ারি থেকে জুন বাংলাদেশের প্রবৃদ্ধি 25%। আমাদের যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি, সেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির ডাবল ট্রিপল প্রবৃদ্ধি কিন্তু অর্জন হয়েছে এই 6 মাসের মধ্যে। অতএব ট্যারিফ ওয়ারের কনসিকুয়েন্সটা বাংলাদেশ যে বেনিফিট পাচ্ছে, এই 6 মাসের প্রবৃদ্ধি কিন্তু তারই ইঙ্গিত। ইন্ডিয়া এবং চায়না যদি রেস্ট্রিক্টেড থাকে অনেক হাই ট্যারিফের কারণে, তাহলে আখেরে আমাদের সুবিধা হবে, কারণ এত বড় মার্কেট সার্ভ করার জন্য কিন্তু আমি মনে করি যে মানে এরা যদি স্লো হয়ে যায় তাহলে বাংলাদেশের একটা বিরাট সুযোগ সামনে আসবে। বিশেষজ্ঞরা বলছেন এ সুযোগে বাজার আয়তন বৃদ্ধির জন্য উৎপাদন, লজিস্টিক্স এবং গুণগত মান বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন দক্ষতা বৃদ্ধিতে নজর দেয়া। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ভরা মৌসুমেও বরিশালের মোকামগুলোতে ইলিশের আকাল। সরবরাহ কম থাকায় বছর দুয়েকের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। সাধ্যের মধ্যে না থাকায় সাধারণ ক্রেতাদের শুধু দাম শুনেই ক্ষান্ত দিতে হচ্ছে, নিতে পারছেন না ইলিশের স্বাদ। আর নদী ও সমুদ্রে আশানুরূপ ইলিশ ধরা না পড়ায় হতাশ ব্যবসায়ীরা। তবে গবেষণার মাধ্যমে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি মৎস্য বিভাগের। অমিত হাসানের প্রতিবেদন আর ছবি তুলেছেন মাহমুদুন নবী। বিশ্বে ইলিশ আহরণকারী 11টি দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। আর দেশে মাছের মোট উৎপাদনের প্রায় 12% আসে ইলিশ থেকে। জিডিপিতেও ইলিশের অবদান 1%-এর বেশি।
অর্থনীতিতে ইলিশের বড় ভূমিকা ও প্রাপ্তি থাকলেও ভরা মৌসুমেও বরিশালে ইলিশের আকাল। নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে গেল 3 বছর ধরে ইলিশের সংকট। আগে যেখানে নগরীর সবচেয়ে বড় মাছের আড়তে গড়ে 150 থেকে 200 মণ ইলিশ বেচাকেনা হতো, এখন তা নেমেছে 50 মণে। পর্যাপ্ত ইলিশ না মেলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বেচা কিনা আগের থেকে তুলনামূলক অনেক কম, কারণ সাধারণ পাবলিক তো ইলিশ কিনে খাওয়ার মতো উপযোগী না। কারণ আমার পক্ষে সম্ভব না যে আমি এটা ইলিশ মাছ কিনে খাবো। 23 সালে আমাদের প্রায় 3 থেকে 400 মণ মাছ আমরা দৈনিক মাছা বেচা কিনা করতাম। 25 সালে আইয়া আমরা এখন মোটামুটি 50 মণও মাছ হয় না। সরবরাহ সংকটে বাজারে প্রতি মণ ইলিশের দাম লাখ টাকা ছাড়িয়ে গেলেও ক্রেতার চোখ থাকে ইলিশের দিকেই। কিন্তু দাম শোনার সঙ্গে সঙ্গে চোখে মুখে ভেসে ওঠে হিসেব নিকেশ আর চিন্তার ছাপ। বছর দুয়েকের ব্যবধানে বরিশালে ইলিশের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। 2023 সালে 1 কেজি আকারের প্রতি মণ ইলিশ বিক্রি হয় 60,000 টাকায়, এখন যা ছাড়িয়েছে লাখ টাকার ঘর। 2200-2500 টাকা মাছের কেজি এত সবাই কিনতে পারে না, সবার পক্ষে সম্ভব না। 2500-2600 যদি 1 কেজি সাইজের মাছ হয়, মানে তারা চাইলেই আসলে মানে সবাই ক্যারি করতে পারে না। ছোট মাছ যেটা চাই 600-700, এটা 1950 টাকা। তাহলে মানুষের কেনার ক্ষমতা এখন ঠেকছি, মেহমান আছে, নিতে হবে। এদিকে ইলিশের উৎপাদন বাড়াতে প্রতি বছরই বিভিন্ন উদ্যোগ নেয় সরকার, কিন্তু বাস্তবে তার কোনো সুফল নেই। তারপরেও মৎস্য বিভাগের দাবি, ইলিশ রক্ষা ও সরবরাহ বাড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন তারা। সাগরের মাছের সরবরাহ বিঘ্নিত হচ্ছে বিধায় মাছের দামও বেশি, বাজারে মাছের সরবরাহ কম। সাগর থেকে যেটুকু মাছ ধরা সম্ভব হচ্ছে তা মেইনলি পটুয়াখালী, আলপুর, মহিপুরে ওরা আনলোড করে বা অবতরণ করে, ওখান থেকে মাছ সরাসরি ঢাকায় চলে যায় বা দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। সারা দেশে ইলিশের মোট উৎপাদনের প্রায় 66% ইলিশ উৎপাদন হয় বরিশাল বিভাগে। তবে মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছর থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত মাছের উৎপাদন কমেছে প্রায় 37,000 মেট্রিক টন। এর প্রভাব পড়েছে বরিশালের বাজারগুলোতে। তবে গবেষণার মাধ্যমে সমস্যাগুলো সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এই উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বরিশালের নদীগুলোতে দেখা দিয়েছে নাব্য সংকট, জেগে উঠেছে চর। নানাভাবে দূষিত হচ্ছে নদ নদীর পানি, যেগুলো ইলিশের উৎপাদন ও চলাচল বাধাগ্রস্তের কারণ। তবে আর কি কি কারণ ইলিশ উৎপাদনে প্রভাব ফেলছে তা নিরূপণের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নদীগুলো দিন দিনই গভীরতা কমছে এবং এই গভীরতা কমার ফলে হতে পারে যে আপনার ইলিশের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ইলিশের উৎপাদন কিন্তু কমতে পারে। আর একটা হতে পারে দূষণ, একটা কারণ হতে পারে। বরিশালের বাজারে 700 থেকে 900 গ্রামের ইলিশের দাম মণ প্রতি 25 থেকে 30,000 টাকা বেড়ে বর্তমানে 82 থেকে 85,000 টাকায় বিক্রি হচ্ছে। আর 1 কেজি ওজনের প্রতি মণ ইলিশের দাম ছাড়িয়েছে লাখ টাকা, যা কেজির হিসাবে প্রায় 2500 থেকে 2600 টাকা। অমিত হাসান, এখন বরিশাল। রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম, আদা ও রসুনের দামও বেড়েছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে আমিষের বাজার। সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন দেশীয় ভারতীয় পেঁয়াজের দরদাম জানাবেন এবং আদা ও রসুনের দাম বাড়ানোর কারণ কি বিস্তারিত বলবেন। শাহাব, আসলে শ্রাবণ সকালে যে বৃষ্টি যে আসলে উত্তাপের পরিত্রাণ ঘটে, সেই উত্তাপ কিন্তু কোনোভাবে আসলে বাজারের যে উত্তাপ রয়েছে সেই উত্তাপকে দূর করতে পারেনি সেই স্নিগ্ধতা। অর্থাৎ আমরা যদি বলতে চাই সকাল থেকেই ছুটির দিনে সবাই আসলে এখানে আসছে, কিন্তু পেঁয়াজের দাম এবং আদা ও রসুনের দামের যে উত্তাপ সেটি কিন্তু ক্রমান্বয়েই বেড়ে যাচ্ছে। আমরা আসলে অনেকের সাথে কথা বলেছি, স্বাভাবিকভাবে বাজারে যে নিত্যপণ্যের যে সবজিগুলো রয়েছে সেই দরদামগুলো আগে বলতে চাই। বেগুন হচ্ছে বৃষ্টির আগে, আজকে সকালেও বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির আগে যে বেগুন 70 টাকাতে বিক্রি হচ্ছিল, বৃষ্টির পরে কাকতালীয়ভাবে সেই বেগুন কিন্তু বিক্রি হচ্ছে এখন 80 থেকে 90 টাকা পর্যন্ত। এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে, কাকরোল, তারপর ঝিঙ্গা, ঢেঁড়স, সেগুলোর দামও কিন্তু স্বাভাবিকভাবে 60 থেকে 70 টাকার মধ্যে থাকলেও এই মুহূর্তে সেগুলো আসলে বিক্রি হচ্ছে আরো চড়া দামে, অর্থাৎ 80 থেকে 90 টাকা পর্যন্ত কিন্তু সেই দামগুলো উঠে যাচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে মশলা জাতীয় পণ্যের দাম দ্বিগুণ হয়ে গেছে, যে আদা আসলে স্বাভাবিকভাবে আজকে এমনিতে বিক্রি হতো গেল সপ্তাহে আমরা দেখেছি 130 থেকে 40 টাকা, সেটি কিন্তু 260 থেকে 70 টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন
এখানে। আর পেঁয়াজের যে কথাটি বলছি যে আসলে পেঁয়াজের স্বাভাবিক যে দাম 50 টাকা করে চলছিল গেল সপ্তাহে, সেটি কিন্তু আজকে নতুন করে কিন্তু সেই দাম কিন্তু আমরা দেখছি যে 70 থেকে 80 টাকা 85 টাকা পর্যন্ত হাঁকাচ্ছেন যারা দোকানিরা রয়েছেন। আমরা যারা আসলে এখানে পাইকারি বিক্রি করে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে কোনো অপ্রতুলতার কথা আসলে স্বাভাবিকভাবে আমাদেরকে জানায়নি। তারা আমাদেরকে এখন পর্যন্ত যতটুকু জানিয়েছেন তারা বলছেন যে কোনো অপ্রতুলতা নেই, তবে আসলে খুচরা বাজারে এসে কেন দাম বাড়ছে, কেন দামটা স্বাভাবিকের চেয়ে একটু বেড়ে যাচ্ছে সেই প্রশ্নটা আমরা রেখেছি, এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও যদি বলি বাজারে যে সবজিগুলো রয়েছে এগুলোর মধ্যে মিষ্টি কুমড়ার দাম আপাত দৃষ্টিতে কিছুটা কম রয়েছে, অর্থাৎ 35 টাকার মধ্যে স্থিতিশীল অবস্থায় রয়েছে। এটা গেল সপ্তাহ বা তার আগেও আমরা দেখেছি যে 30 থেকে 35 টাকার মধ্যে রয়েছে। আলুর দাম 20 থেকে 25 টাকা সেটি অব্যাহত রয়েছে, কিন্তু পটল বা লাউগুলো যেগুলো মাঝারি আকারের লাউ রয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে লাউয়ের দাম কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে গেছে, অর্থাৎ 70 থেকে 80 টাকা পর্যন্ত আমরা দেখেছি যে লাউ বিক্রি হয়েছে। এছাড়া আসলে পেঁয়াজের দাম, যে মশলা জাতীয় যে জিনিসগুলো রয়েছে বিশেষ করে আদা রসুন এগুলোর দাম কিন্তু স্বাভাবিকের চেয়ে সবসময় আমরা আজকে একটু বেশি দেখছি। তো আমরা আরো কথা বলার চেষ্টা করবো, তখন হয়তো আরো বিস্তারিতভাবে জানাতে পারবো আসলে দরদামের নেপথ্যের কারণটা কি। সাহাব এই ছিল এখান থেকে সর্বশেষ। রাজধানীর কারণ বাজার থেকে সহকর্মী লগ্ন জানাচ্ছিলেন সবজির দরদাম। এবারে ঢাকার বাইরে যেতে চাই। চট্টগ্রামের বাজারে বেড়েছে আদা পেঁয়াজ সহ বেশ কিছু মশলার দাম। বিশেষ করে চীনা আদার দাম কেজিতে 60 থেকে 70 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহ ব্যবধানে রাজশাহীতে ডিমের হালিতে দাম বেড়েছে 10 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হবেন ফয়সাল করিম ও রাজশাহীর সাহেব বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতেই আমরা যেতে চাই রাজশাহীতে ফয়সালের কাছে। ফয়সাল, ছুটির দিনে বাজারে ক্রেতার সমাগম কেমন দেখছেন এবং মশলা জাতীয় পণ্যের দাম বাড়ার কারণ কি সেটা বিস্তারিত জানাবেন। আদা এবং পেঁয়াজের যে বাজার, সে বাজারে যে দুঃসংবাদ ছিল সেটা এখনও অব্যাহত আছে, এবং আমরা দেখছি যে আসলে চট্টগ্রামের বাজারগুলোতে পেঁয়াজ এবং আদার দাম আরও বাড়তির দিকে আছে, এবং পেঁয়াজ এবং আদার দামের যে ঝাঁজ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আমরা আজকেও চট্টগ্রামের যে কর্ণফুলী কাঁচা বাজার আছে সেখানে এসে যেটি দেখছি যে আসলে এই পেঁয়াজ এবং আদার দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ আছে। অনেকেই এসে অবাক হচ্ছেন যে যিনি গত সপ্তাহে 60-65 টাকা দিয়ে পেঁয়াজ কিনেছেন, তিনি এই সপ্তাহে এসে 80 থেকে 85 টাকা সেই পেঁয়াজ কিনতে হচ্ছে, এবং অনেকেই আসলে অবাক হচ্ছেন। এবং বিশেষ করে রসুনের আদার যে দাম, সেই দামে কিন্তু এক ধরনের অতিরিক্ত বাড়তি দাম দেখতে পাচ্ছি, যেটি কেজি প্রতি আদার দাম বেড়েছে 60 থেকে 70 টাকা, যেটি চীনা আদা বলা হচ্ছে। এবং মূলত ব্যবসায়ীদের অনেকের কাছে জবাব নেই, তবে কেউ কেউ বলছেন যে আসলে যেহেতু পেঁয়াজের মজুদ ফুরিয়ে গেছে এবং দেশি পেঁয়াজ বিশেষ করে মজুদ ফুরিয়ে যাওয়ার কারণে দাম বাড়তির দিকে রয়েছে পেঁয়াজ। এবং আদার ক্ষেত্রে যেটি বলছেন যে চীনা আদার যে বুকিং রেট সেটি বাড়তি হওয়ার কারণে আসলে মূলত আদার দাম বাড়তির দিকে। এবং ব্যবসায়ীদের কাছে আসলে এই ধরনের যে বিষয়গুলো, অর্থাৎ হঠাৎ করে দাম বাড়ার যে বিষয়গুলো, সেগুলো এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের হাতে এটির কোনো সদুত্তর নেই, এবং ক্রেতাদেরকেও তারা খুব একটা সদুত্তর দিতে পারছেন না, যেহেতু যারা এসে অবাক হচ্ছেন অনেকটা যে কেন এই হঠাৎ করে দামটা বেড়ে গেল। এবং ক্রেতারা বলছেন যে আসলে তারা এই ধরনের দাম বাড়তির ফলে সরকারের যেই নিয়মিত মনিটরিংয়ের যে বিষয়টি সেটি আসলে সেভাবে হচ্ছে না বলে অনেকে মনে করছেন। এবং এক্ষেত্রে আমরা দেখছি অনেক ক্রেতাকে দেখছি যে তারা দাম বাড়তি হওয়ার কারণে আদা এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে সমন্বয় করছেন, অর্থাৎ যারা 5 কেজি পেঁয়াজ নিতেন তারা হয়তো 3 কেজি পেঁয়াজ নিচ্ছেন এই সপ্তাহে। এবং অনেকেই আসলে এই দামের সাথে যে বিষয়টি বলছেন যে দামটি বাড়তি দাম, এবং এখনও আসলে এই ধরনের বিষয়গুলো যেহেতু রয়েছে, অর্থাৎ এই সরকারের কাছে দাম কমার যে প্রত্যাশা সরকারের, সেটি তারা বলছেন যে সাধারণ মানুষ চান যে নিয়মিত যে মনিটরিংটি সেটি যাতে করা হয়, এবং বাজারের যে সিন্ডিকেটের বিষয়টি সেটি যাতে নজরদারিতে রাখা হয় সেই বিষয়টির উপর তারা জোর দিচ্ছেন। এবং ক্রেতারা বলছেন যে আসলে একেবারেই যেটি পাইকারি পর্যায়ে বা একেবারে যেখানে আড়তদার আছেন সেখান থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত যদি মনিটরিং করা যায়, সেক্ষেত্রে এই ধরনের যে নিত্য প্রয়োজনীয় মশলা সেগুলোর দাম নাগালের মধ্যে থাকবে বলে তারা আশা করছেন।
চট্টগ্রাম থেকে মশলা পণ্যের দরদাম জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন ফয়সাল। এবারে যেতে চাই রাজশাহীতে মারুফের কাছে, সেখানে ডিমের যে বাজার দর সেটা আমরা তার কাছ থেকে জানতে চাইবো। মারুফ, রাজশাহীতে বর্তমানে ডিম কত দামে বিক্রি হচ্ছে এবং হঠাৎ ডিমের দাম বৃদ্ধির কারণটা কি, বিস্তারিত জানাবেন। আমি এখন আছি রাজশাহীর সাহেব বাজারে। বিশেষ করে সাপ্তাহিক যে ছুটির দিনগুলো থাকে সেই দিনে কিন্তু এখানে বাজারে চড়া মূল্যেই প্রতিটি পণ্য কিন্তু বিক্রি হয়ে থাকে। তার মধ্যে ডিম কিন্তু অন্যতম, কারণ ক্রেতাদের অনেক দিকে দিয়ে যদি বিবেচনা করা যায় তাদের কেনার সাধ্যের ভিতরে এই ডিমটা কিন্তু প্রাধান্য বেশি পায়। আজকের যে বাজার দর সেখানে দেশি যে মুরগির ডিম সেটি বিক্রি হচ্ছে ৭৫ টাকা হালি প্রতি, এবং ব্রয়লারের যে সাদা ডিম সেটি বিক্রি হচ্ছে ৪০ টাকা হালি, এবং লাল যে ডিমটি আছে সেটি বিক্রি হচ্ছে ৪৬ টাকা হালি, এবং পাশাপাশি এখানে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা হালিতে। কোয়েল মুরগির ডিমের বিক্রি হচ্ছে, কোয়েলের ডিম বিক্রি হচ্ছে এখানে ১২ টাকা হালি দরে। মূলত এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বাজারে ডিমের যে সরবরাহ থাকার কথা সেটি সরবরাহ নাই, একদমই কমে গেছে, যার কারণেই মূলত বাড়তি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি এখানে ক্রেতা যারা আছেন তারাও বলছেন যে আজকের বাজার দরে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায়। ৮ থেকে ১০ টাকা পর্যন্ত হালি প্রতি বৃদ্ধি পেয়েছে। মূলত এখানে যারা ক্রেতা রয়েছেন তারা এখানে এই বাজার উপর নির্ভর করে থাকে, এখানে কেনার জন্য ছুটে আসেন, এবং তাদের আজকের যে বাজার বৃদ্ধি পাওয়ার কারণে, ডিমের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা একটু বিপাকে পড়েছেন বলেও তারা জানাচ্ছেন। পাশাপাশি এখানে যারা ব্রয়লার চাষি রয়েছেন, ব্রয়লার যারা পালন করেন তারাও এখানে এসেছেন, তাদের সঙ্গে কথা বললাম। তারা বলছেন যে বিগত সময়ে সপ্তাহখানেক আগে আমরা ব্রয়লার মুরগির যে উৎপাদন, ডিমের উৎপাদন সেটি কিন্তু আমরা ঠিকঠাকভাবে পাইনি, তবে এখন উৎপাদন আরও কমে গেছে, যার কারণে মূলত এই চড়া দামেই বিক্রেতারা ডিমগুলো বিক্রি করছে। বাজারের সার্বিক বিষয়ে এখানে যারা মনিটরিং করছেন, বাজারের সমিতির যারা কর্তৃপক্ষ আছে তারা বলছে যে সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে হয়তো বা ডিমের যে চাহিদা সেটি পূরণ করা সম্ভব হবে, এবং বাজারে ডিমের যে ঊর্ধ্বগতি সেই দামটা কিন্তু সীমিত পরিসরে থাকবে এবং ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে। বারবার বাজারের যে কমতি, ডিমের সরবরাহ কমতির কারণেই এমনটা দাম বৃদ্ধি পাচ্ছে বলেও তারা কিন্তু বারবারই বলছেন, এবং ক্রেতারা যে খুবই বেশি সুবিধা পাচ্ছেন ডিম কিনে তেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে বাজারে আজকে ক্রেতাদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডিমের যে বাজারগুলোতে সেখানে কিন্তু আমরা একটু ভিড় কম দেখতে পাচ্ছি, কারণ ডিমের এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এখানে ক্রেতাদেরও সমাগম কমে যাচ্ছে। সাহাব, এই ছিল রাজশাহীর সাহেব বাজার থেকে সবশেষ তথ্য। এদিকে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রায় ১৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এদিকে মরদেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করা কি সম্ভব হয়েছে এবং কি বলছে পুলিশ? সাহাব, আসলে গতকালকে রাত ৮টার দিকে যে চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়, এবং এই ঘটনার পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে তারা আশপাশের যে সিসিটিভির ফুটেজগুলো রয়েছে সেগুলো তারা সংগ্রহ করেছেন। পাশাপাশি তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিভিন্ন ধরনের যে তথ্য উপাত্ত সেগুলো সংগ্রহ করে রাতে কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে শনাক্ত করেছেন, এবং তাদেরকে গ্রেফতারে ইতিমধ্যে কিন্তু অভিযান কিন্তু চলছে। তবে এখন পর্যন্ত, অর্থাৎ প্রায় ১৪ ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এবং তবে এই ঘটনায় কিন্তু একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে নগরীর বাসন থানায়, এবং সেই হত্যা মামলাটি দায়ের করেছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ভাই। এটি আমাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার তিনি আমাদেরকে সকালে এই সংবাদটি নিশ্চিত করেছেন। পাশাপাশি যদি জানায় আরেকটি যে এই সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে রাতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা প্রতিবাদ মিছিল করেছে চান্দনা চৌরাস্তা এলাকায়, এবং আজকেও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে। এবং এখন পর্যন্ত যে আসাদুজ্জামানের মরদেহ সেটি কিন্তু ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতাল মর্গে রাখা রয়েছে, এবং সেটি কিছুক্ষণ পরে হয়তো হস্তান্তর করা হবে মরদেহটি ময়নাতদন্ত শেষে। এবং বাদ জুমা আজকে চান্দনা চৌরাস্তা যে ঈদগাহ মাঠ সেখানে
জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তার, এবং পরবর্তীতে জানাজার নামাজ শেষে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে ময়মনসিংহের ফুলবাড়িয়া তার গ্রামের বাড়িতে, এবং সেখানে বাদ আসর জানাজার নামাজ শেষে তাকে কিন্তু পারিবারিক যে কবরস্থান সেখানে কিন্তু দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনার পাশাপাশি যে আরো একজন সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ নামে, যাকে গত বুধবার বিকেলে নগরীর যে সাহাপাড়া এলাকায় সেখানে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে তাকে ইট দিয়ে থেতলে দেওয়া হয় এবং তাকে মারধর করা হয়, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে পুলিশ দুজনকে আটক করেছে নগরী সদর থানায়, এবং সেই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে এই যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু তৎপরতা বাড়ানো হয়েছে, এবং এদিকে আজকে সকালে কিন্তু 9:30টার দিকে নগরী স্টেশন রোড এলাকায় বস্তাবন্দি একটি মরদেহ সন্ধান পাওয়া যায়, এবং পুলিশ জানিয়েছে সেটি একটি অজ্ঞাত এক পুরুষের মরদেহ, এবং সেখানে কয়েকটি খণ্ডিত অংশ রয়েছে সেই ট্রাভেল ব্যাগ ভর্তি সেই ব্যাগের মধ্যে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত গাজীপুর থেকে সবশেষ তথ্য। সাভারের পানিতে ব্যাপক মাত্রায় ডায়রিয়ার ব্যাকটেরিয়া বা সুপারবাগের অস্তিত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সাভার অঞ্চলের 8টি পানির উৎস থেকে নেয়া 50টি নমুনা সবগুলোতেই রয়েছে সুপারবাগের উপস্থিতি। সবচেয়ে শঙ্কার খবর, এই জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, ফলে ডায়রিয়া আক্রান্ত হলে চিকিৎসা কঠিন হতে পারে মৃত্যু। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। সময়ের সাথে পাল্লা দিয়ে শিল্প কারখানার পাশাপাশি জনসংখ্যার চাপ বাড়ছে ঢাকার পাশের উপজেলা সাভারে। এতে নদী, খাল, জলাশয় ও খালি জায়গা ভরাট হয়েছে, দূষণ বেড়েছে বায়ু, পানি, মাটিতে। এই পানির মধ্যে সম্প্রতি ভয়াবহ মাত্রায় সুপারবাগ এর সন্ধান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর শুভ্রকান্তি দে, সহকারী অধ্যাপক নাদিম শরীফ ও তার দল। সম্প্রতি বিশ্ববিখ্যাত নেচার পাবলিশিং গ্রুপের NPJ ক্লিন ওয়াটার জার্নালে তাদের গবেষণার ফলাফল প্রকাশিত হয়। গত 3 বছর ধরে সাভারের 8টি পানির উৎস পরীক্ষা করেন তারা। সেখান থেকে নেয়া 50টি নমুনার সবগুলোতেই ডায়রিয়ার সুপারবাগ জীবাণু রয়েছে। মূলত যেসব ব্যাকটেরিয়া 3 বা ততোধিক শ্রেণীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে এদের বলে সুপারবাগ। এসব জীবাণু দেহে ঢুকলে চিকিৎসায় রোগ ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, আছে মৃত্যু ঝুঁকিও। 8 রকমের সারফেস ওয়াটার থেকে আমরা স্যাম্পলগুলো নিয়েছি। ওয়াটার স্যাম্পলগুলো মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করি, সেখানে প্রায় 150টার মতো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আইসোলেটস, ডায়রিয়া সৃষ্টিকারী প্যাথোজেনগুলো ছিল। প্রাকৃতিক পানির বিভিন্ন উৎস থেকে পাওয়া ব্যাকটেরিয়ার সাথে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার 99% বেশি মিল পেয়েছেন গবেষকরা। তারা জানান, হাসপাতাল, বাসাবাড়ি ও কলকারখানার বর্জ্য ছাড়াও কৃষি জমি, পোলট্রি খামার ও মাছ চাষে ব্যবহৃত ফিড ও বিভিন্ন রাসায়নিক সরাসরি নদী, বিল ও পুকুরের পানিতে মেশায় প্রাকৃতিক এসব উৎসে সুপারবাগ ছড়িয়ে পড়ছে। যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো দ্বারা ডায়রিয়া হলে এই ডায়রিয়াটা দেখা যাচ্ছে প্রলঞ্জড হবে, যেটা দেখা যাচ্ছে 5 দিন 7 দিনে আপনি অ্যান্টিবায়োটিকের নিয়ে সেরে যেত, সেই ডায়রিয়াটা এখন আর সহজে সারতে যাবে না, দেখা যাচ্ছে 15 দিন 20 দিন আপনার লেন্থ বেড়ে যাবে। সাভার অঞ্চলের 40% মানুষ রোটা ভাইরাসে আক্রান্ত। এর বাইরে 32 থেকে 35% মানুষ বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। গবেষকরা জানান, মূলত এই অঞ্চলের পানির উৎস দূষিত হওয়ায় বর্ষাকালে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব বাড়ে। এমন অবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে কড়াকড়ি আরোপের কোনো বিকল্প দেখছেন না গবেষকরা। আমাদের যে এনভায়রনমেন্টের যে ওয়াটার সোর্স সেইটা কন্টামিনেটেড হয়ে গেছে, বিভিন্ন ধরনের মেডিকেল ওয়েস্ট কিংবা ট্যানারি ওয়েস্ট কিংবা শিল্পবর্জ্য দ্বারা এগুলো কন্টামিনেটেড হয়ে গেছে ওয়াটার বডি। ফ্লাড টাইমে এই কন্টামিনেটেড ওয়াটারগুলো হিউম্যান কমিউনিটিতে ছড়িয়ে যাচ্ছে এবং তারা এই সারফেস ওয়াটারগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 2019 সালে বিশ্বে সুপারবাগের কারণে 1.27 মিলিয়ন লোকের মৃত্যু হয়েছে এবং সুপারবাগের পরোক্ষ ভূমিকায় একই বছর মৃত্যু হয় আরও 4.95 মিলিয়ন মানুষের। এখন সাভার।
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ছাড়াও প্রতিনিয়ত ঢুকছে ভারতীয় বিভিন্ন পণ্য। চোরাচালানে কৌশল বদলেছে চোরা কারবারিরা। গরুর পরিবর্তে ভারত থেকে মাংস আনছে তারা। সম্প্রতি পুলিশের হাতে গরুর মাংসের বড় একটি চালান আটকের ঘটনায় আলোচনায় চোরা কারবারিদের নতুন এই কৌশল। যদিও বিজিবি বলছে চোরাচালান রোধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তের কাঁটাতার পেরিয়ে এভাবেই মাদক আসছে ভারত থেকে। মাদক ছাড়াও সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী, শাড়ি, 3 পিস, মশলা, মোটরসাইকেলের পার্টস সহ বিভিন্ন পণ্য এভাবেই নিয়ে আসে চোরা কারবারিরা। ভারতের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় 73 কিলোমিটার সীমান্ত প্রহরার দায়িত্ব বিজিবির 25 ও 60 ব্যাটালিয়নের। প্রতিনিয়ত এসব সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য ঢুকছে বাংলাদেশে। তবে বিজিবির নিয়মিত অভিযানে জব্দও হচ্ছে অনেক পণ্য। গেল 7 মাসে 25 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে প্রায় 65 কোটি টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এদিকে গেল 3 আগস্ট আশুগঞ্জ টোল প্লাজার সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 2500 কেজি গরুর মাংস সহ 2 চোরা কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় এসব মাংস খোলা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁর জন্য। গোপন সংবাদের ভিত্তিতে একটি খোলা ট্রাককে আটক করে তল্লাশি করে আমরা ভারতীয় 2500 কেজি গরুর মাংস উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত দুজনকে আমরা গ্রেপ্তার করি। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানান যে এগুলো অবৈধ পথে ভারত থেকে আসছে। জব্দকৃত মাংস রাখা হয়েছে ভৈরবের হিমাগারে। গরুর পরিবর্তে মাংস আনার নতুন এই কৌশলে সতর্ক অবস্থায় সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী। তবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধের টহল বাড়ানোর পাশাপাশি বিজিবির সদস্যরাও কৌশলী হচ্ছেন বলে জানান 25 বিজিবির অধিনায়ক। চোরাকারবারিরা প্রতিনিয়তই তাদের কৌশলটা বদলায় এবং নট অনলি কৌশল, তাদের রুটগুলো পরিবর্তন করে। যে রুটে তৎপরতা বেশি দেখে তারা অন্য রুটটা ব্যবহার করার চেষ্টা করে। সেক্ষেত্রে বিজিবিও তৎপরতা বৃদ্ধি করে এবং আমরা আমাদের নিজেদের কৌশল পরিবর্তন করছি তাদের সঙ্গে। প্রতিনিয়ত বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালানের পাশাপাশি প্রতি বছর কোরবানির ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনতে সক্রিয় হয় পাচারকারী চক্র। এখন ব্রাহ্মণবাড়িয়া। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। নিজের মালিকানাধীন একটি বাড়ি থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে 1 লাফে বাড়ি ভাড়া বাড়িয়ে দেন 700 পাউন্ড, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। গৃহহীনদের দেখভালের দায়িত্ব থাকা মিনিস্টার রুশনারা আলী সম্প্রতি বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটে শোষণের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এবার তিনি নিজেই সেই পথে হাঁটলেন। গত বছর লেবার পার্টির হয়ে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা থেকে 5মবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী। কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নাইরোবির জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে চিকিৎসা কর্মীদের বহনকারী একটি ছোট বিমান। দাতব্য সংস্থার বিমানটি সোমালিয়ার উদ্দেশ্যে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়। এতে বিমানের 4 আরোহীর সঙ্গে প্রাণ হারান নিচে থাকা 2 বাসিন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মিসিসিপি নদীতে একটি বার্জের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এতে মারা গেছেন অন্তত 2 জন। এরপরই ইলিনয়ের অ্যালটনের কাছে নদীপথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দেশটির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড প্রাথমিক তথ্যের বরাতে জানিয়েছে, বিধ্বস্তের আগে হেলিকপ্টারটি বৈদ্যুতিক তারে আঘাত করে। এবারে খেলার খবর। ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে গ্রুপ পর্বে নিয়ম রক্ষার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে 2 দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:15টায়। আসরে 5 ম্যাচে 4 জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এদিকে টানা 5 ম্যাচ হেরে আগেই আসর থেকে ছিটকে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়েই এখন শেষ করাই লক্ষ্য স্বাগতিকদের। গ্রুপ পর্বে এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে 2 বার দেখা হলেও আজিজুল হাকিমের দলের সামনে পাত্তাই পায়নি স্বাগতিক জিম্বাবুয়ে। নিজেদের শেষ ম্যাচে নিয়ম রক্ষার হলেও জয়ের দিকেই নজর অনূর্ধ্ব-19 বাংলাদেশ দলের। এদিকে 10 আগস্ট আসরের শিরোপা জিততে বাংলাদেশ যুবাদের লড়তে হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ পূর্ব তিমুর। এই ম্যাচে জয় পেলে বয়স ভিত্তিকের এশিয়ান কাপ নিশ্চিতে আরও এক ধাপ এগিয়ে যাবে বাঘিনীরা। সাথে ফিফার দেয়া সুখবর উদযাপনের বিষয় তো থাকছেই। রেজাউল করিমের প্রতিবেদন। ফুটবলে বাংলাদেশের মেয়েরা এনে দিচ্ছে একের পর এক সাফল্য। ধারাবাহিক পারফরমেন্স করে ফিফার কাছ থেকে বড় সুখবরও পেয়েছে বাঘিনীরা। এক লাফে 24 ধাপ এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের অবস্থান এখন 104 নম্বরে, যা দেশের ফুটবলে এক বড় ইতিহাস। এমন খবরের পর অবশ্য সবচেয়ে বেশি খুশি থাকবেন ফুটবলাররাই, আর এই খুশি বাড়িয়ে তোলার সুযোগ থাকছে আফিদা, সাগরিকাদের কাছে। এমন খবরের পরেই মাঠে নামার সুযোগ থাকছে বাংলাদেশের মেয়েদের। লাও ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে পূর্ব তিমুরের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে বয়স ভিত্তিকের এশিয়ান কাপ নিশ্চিতে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে নিজেদের পুরোপুরি প্রস্তুত রেখেছে আফিদারা। ম্যাচের আগের দিন ফুটবলাররা সেরেছেন স্ট্রেচিং ও জিম সেশন। সুখবর হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ দলে নেই কোনো ইনজুরির শঙ্কা। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে 3-1 গোলে হারিয়ে টুর্নামেন্টটিতে শুভ সূচনা করে বাংলাদেশ। এবার এই ম্যাচে পূর্ব তিমুরকে হারিয়ে ফিফার দেয়া সুখবর উদযাপন করে নিতে চাইবে বাংলাদেশ দল। রেজাউল করিম, এখন। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরেকবার। নানা প্রতিকূলতা পেরিয়ে অন্তর্বর্তী সরকারের 1 বছরে আর্থিক খাতে সাফল্য, পাওয়া না পাওয়ার সমীকরণে রাজনৈতিক দলের মিশ্র প্রতিক্রিয়া। ভারতে মার্কিন শুল্ক দ্বিগুণের ঘোষণায় দেশের রপ্তানি খাতে বাড়তি সুবিধা, পণ্যের দাম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ভরা মৌসুমে বরিশালের মোকামে ইলিশের আকাল, দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি, উৎপাদন বাড়াতে গবেষণার তাগিদ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতরা শনাক্ত, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, অভিযান চলছে। এবং সমালোচনার মুখে মন্ত্রিত্ব ছাড়লেন ব্রিটিশ এমপি রুশনারা, ভাড়াটেদের উচ্ছেদ করে বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।